প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা দীর্ঘদিন পরে আবার অনলাইন ক্লাসে আজকের এই পদার্থবিজ্ঞান ক্লাসে সংযুক্ত হয়েছি। আমরা পদার্থবিজ্ঞান ক্লাসের তৃতীয় অধ্যায় পর্যন্ত মোটামুটি আলোচনা করেছি তোমাদের নবম শ্রেণীতে। আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো আমাদের স্কুলে দ্বিতীয় পাঠোন্নয়নমূলক পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষা আমরা চালু করব। দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষার জন্য আমরা দুইটা অধ্যায় নির্বাচিত করেছি, সেটা সিলেবাসে দেয়া আছে অধ্যায় 4 এবং অধ্যায় 5। অধ্যায় 3 এবং অধ্যায় 4 এই তিনটা দেয়া আছে, তোমরা সিলেবাস হাতে পেয়ে যাবা। তা আমাদের 3 অধ্যায় পর্যন্ত মোটামুটি আলোচনা হয়েছে, আমরা আজকে 4 অধ্যায় আলোচনা করব। দেখো, চতুর্থ অধ্যায়ে আমাদের প্রথম আলোচনা হলো, সেখানে অধ্যায়টার নাম, এই শিরোনামটাই হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। আমরা প্রথম যে টপিকসটা আছে সেটা হলো কাজ। কাজ আমরা কাকে বলবো সেটা সম্বন্ধে আগে দেখো। আজকের আলোচ্য বিষয় হবে কাজ। কাজ হচ্ছে, আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ একরকম আর স্বাভাবিকভাবে কাজ একরকম। যদি বলা হয় কাজ কাকে বলে, তোমরা অনেকেই বলে দিবা যে যা কিছু করা হয় তাই কাজ। আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় সেগুলোকে কাজ বলা হবে না। পদার্থবিজ্ঞানে নির্দিষ্ট কিছু রুলস আছে, এই রুলসের ভিতরে থাকলে তাকে কাজ কাজ বলা হবে, না হলে কাজ বলা হবে না। দেখো, একটু সংজ্ঞাটা দেখার পরে তারপর বিষয়টা আমরা বুঝতে পারবো। কাজ যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বল ও সরণের গুণফলকে কাজ। ধরো এখানে একটা বস্তু রয়েছে, এটাতে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি আর বস্তুটা যদি এ অবস্থান থেকে বি অবস্থানে সরে আসে, অর্থাৎ বস্তুটার সরণ যদি এক্স হয়, তাহলে কাজ সমান আমরা লিখতে পারবো এফ এক্স। আগে কাজ সমান বল গুণন সরণ সমান এফ এক্স। এটা যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এখন মনে করো যে এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, আর বল প্রয়োগের ফলে বস্তুটা অবশ্যই তার অবস্থানের পরিবর্তন করতে হবে, তাহলে সেটাকে কাজ বলবে। ধরো যে একজন ছাত্র যদি 2 ঘন্টা ধরে বই পড়ে, তাহলে কি আমরা তাকে কাজ বলতে পারবো? আসলে স্বাভাবিকভাবেই তো বোঝা যায় যে এটা কাজ। আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে কাজ বলা হবে না, কারণ একজন ছাত্র বই পড়ছে, সে বসে বসে বই পড়ছে, অর্থাৎ এখানে কোনো স্মরণ ঘটেনি, এ কারণে এটার কোনো কাজ হবে না, অর্থাৎ বই পড়াটা কাজ নয়। একজন লোক যদি মনে করো যে অনবরত দেয়ালে ধাক্কা দিচ্ছে, দেয়ালে বল প্রয়োগ করতেছে, কিন্তু দেওয়ালটা কি সরে যাবে? সরছে না। যদি দেয়াল না সরে, তাহলে এটা এক্ষেত্রেও কোনো কাজ হবে না। তারপর যদি মনে করো যে কিন্তু যদি একটা ইটকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে, কারণ ইটটার সরণ ঘটতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থানের পরিবর্তন ঘটতেছে। এ ধরনের ঘটনা হলো কাজ। অর্থাৎ একটা বস্তুর আমরা কোনো কিছু বল প্রয়োগ করলে যদি সেটার অবস্থানের পরিবর্তন ঘটে, সেটাকেই বলা হবে কাজ। আর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, সেটাকে কাজ বলা হবে না। ধরো যে 40 কেজি ভরের একটা বোঝা মাথায় নিয়ে একজন কুলি দাঁড়িয়ে আছে। তাহলে একজন কুলি যদি দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে সে বোঝা মাথায় নিয়ে আসে কিন্তু দাঁড়িয়ে আছে, এক্ষেত্রেও কোনো কাজ হবে না। কিন্তু যদি সে বোঝাটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেক্ষেত্রে তার কাজ হবে। অর্থাৎ সে যদি কুলি মনে করো যে রেল স্টেশন থেকে ট্রেনে উঠাই দিল বোঝাটা, সেক্ষেত্রে কাজ। কিন্তু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে,
সেক্ষেত্রে কোনো কাজ হবে না। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদের বইয়ে সাধারণত এই যে রৈখিক কাজ যেটা সেটাই আলোচনা করা আছে, কিন্তু কৌণিক কাজের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। যেমন ধরো তোমরা অনেকেই ক্যারাম খেলেছো। এই ক্যারাম খেলার মধ্যে তোমরা দেখবা যে এখানে 1 নম্বর সমীকরণটা মনে রাখবা। ক্যারাম খেলার সময় তোমরা অনেক সময় লক্ষ্য করবা যে একটা গুটি থাকে, যেটা ছোট্ট একটা গুটি থাকে, স্ট্রাইক দিয়ে যখন এটাকে আঘাত করা হয় তখন দেখবা যে গুটিটা এদিকে এসে এখানকার পকেটের মধ্যে চলে যায়। তাই এটা হলো বল প্রয়োগ করা হয় এদিকে বস্তুটা, অর্থাৎ এই বরাবর বল প্রয়োগ করা ছিল, বল প্রয়োগের দিকের সাথে থিটা কোণ করে এসে গ্রামের যে পকেট সেটাতে ঢুকে যায়। এইরকম যদি ঘটে, এটা আমরা বল প্রয়োগ করেছি, দেখো যেদিকে বল প্রয়োগ করেছিলাম বস্তুটা সরণও সেদিকে ঘটেছে, কিন্তু বল প্রয়োগের ফলে বস্তুর কৌণিক সরণও ঘটতে পারে, অর্থাৎ একটা কোণ করেও ঘুরতে পারে। সেক্ষেত্রে কাজের রাশিমালাটা ভিন্ন হবে। অর্থাৎ দেখো এখানে যদি আমরা একটা বস্তু রয়েছে জায়গায়, এটা এক্স অক্ষ বরাবর এটাতে বল প্রয়োগ করা হয়, এর পরিমাণ বল এক্স অক্ষ বরাবর প্রয়োগ করলো, কিন্তু বস্তুটা যদি এক্স অক্ষ বরাবর না গিয়ে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এ অবস্থান থেকে মনে করো বি অবস্থানে আসলো, এই বস্তুটা যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু না গিয়ে থিটা কোণ করে এখানে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে পৌঁছালো। সেক্ষেত্রে কাজ কিরকম হবে? আমাদের উদ্দেশ্য হলো সেটাকে এক্স অক্ষ বরাবর নিয়ে যাওয়া। এখন এই বি বিন্দু হতে এক্স এর উপর বিসি লম্ব টানি, তাহলে কি হলো? এই বিসি একটা ত্রিভুজ হলো। আমরা বল প্রয়োগ করেছিলাম এক্স অক্ষের দিকে, এখন এক্স অক্ষের দিকে সরণ কতটুকু সেটা আগে আমাদের বের করতে হবে। আমরা কিন্তু এ থেকে বি এর অংশটুকু জানি, কতটুকু? এস। এখন ধরে নিলাম আমরা এসি সমান হলো এক্স, মানে এখান থেকে এখানকার দূরত্বটা আমরা এক্স ধরে নিলাম। সেক্ষেত্রে আমরা কাজ কিভাবে করব? এখানে আমরা দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে তোমরা ত্রিকোণমিতির অধ্যায়ে অবশ্যই আলোচনা করেছো। সেখানে বিষয়টা হলো আমাদের এই অতিভুজের মানটা জানা, আর এই মানটুকু আমরা বের করব, অর্থাৎ আমরা ভূমি বের করব। এখন তোমরা বলো তো দেখি, এই অতিভুজের সাথে ভূমির সম্পর্ক ত্রিকোণমিতিক কোণ অনুপাতে নিশ্চয়ই cos cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, এটার সাথে সম্পর্ক। মনে রাখবা, যদি লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক বের করতে বলে তাহলে অবশ্যই তোমরা tan থিটা ব্যবহার করবা, কারণ tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। আবার যদি মনে করো যে এই ভূমির সাথে অতিভুজের হয়, সেক্ষেত্রে তোমরা cos ব্যবহার করবা, কারণ cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আবার যদি মনে করো যে এই লম্বের সাথে অতিভুজের হয়, সেক্ষেত্রে sin থিটা ব্যবহার করবা, কারণ sin থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এই বিষয়গুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে অতিভুজের সাথে ভূমির সম্পর্ক, তাহলে আমরা এখানে সম্পর্ক ব্যবহার করব যে cos থিটা সমান ভূমি হলো কতটুকু? এসি, আর অতিভুজ হলো এবি, বা cos থিটা সমান এসি সমান হলো এক্স আর এবি সমান হলো এস, বা এক্স সমান এস cos থিটা। এখন দেখো 1 নম্বর সমীকরণ কিন্তু আমরা অলরেডি আগে লিখে ফেলছি, w fx। তাহলে 1 নং হতে পাই w সমান কি লেখা আছে? fx। এবার এই x এর জায়গায় x সমান আমরা কি পেলাম? s cos থিটা, s cos থিটা, এটা বসাবো। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে মনে রাখবা যে এই w fx হচ্ছে বস্তুর বল প্রয়োগের ফলে যদি রৈখিক সরণ ঘটে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেই সরলরেখা বরাবরই যদি সরণ ঘটে, তাহলে আমরা কাজ সমান লিখব w fx, আর যদি কৌণিক সরণ ঘটে তাহলে হবে fs cos থিটা। এই দুইটা সূত্র মনে রাখতে হবে। এগুলো দিয়ে মনে করো যে অঙ্ক যদি আমরা করি, যে ধরো
একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি 100 মিটার সরে আসে, তাহলে কাজের পরিমাণ কত? আবার 2 নম্বর যদি বলি যে একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 100 মিটার সরণ। কাজের পরিমাণ কত? তোমরা স্পষ্টতই আমরা এখানে দুইটা সূত্র লিখেছি, w = fx আর w = fs cos θ। প্রথমে দেখো এখানে কোনো কোণ দেওয়া নাই, থিটার মান কোনো দেয়া নাই, সরাসরি বলা আছে একটা বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি এত মিটার সরে আসে, তাহলে কাজের পরিমাণ কত? তাহলে এখানে আমরা বলবো যে দেয়া আছে বল F = 50 নিউটন আর সরণ অথবা দূরত্ব যেটাই লিখবা, যে সরণ s সরণ x = 100 মিটার আর কাজ w = হট, তখন আমরা লিখব w = fx, মান বসাই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। তারপর এটার ক্ষেত্রে যখন আমরা আসব তখন দেয়া আছে বল F = 50 নিউটন, কোণ θ = 30 ডিগ্রি, তারপর সরণ s = 100 মিটার, তখন আমরা লিখব যে আমরা জানি w = fs cos θ, এখানে মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। যাই এটা তোমরা বাসায় করবা, এটা খুব কোনো জটিল অঙ্ক নয়, জাস্ট সূত্রে মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। আর বিষয়টা কিভাবে করবা সেটাও তো বলে দেওয়া হলো। এখন দেখো এই কাজ যে আমাদের রাশিটা, সেই কাজের একক, কাজের একক হবে জুল, এটা লিখে রাখো, কাজের একক জুল, কাজের একক জুল। এরপর আমরা কাজের মাত্রা বিশ্লেষণ, কাজের একক জুল। এই কাজ আবার দুই প্রকারের আছে, আমরা সাধারণত কাজকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে বলের দ্বারা কাজ আর হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। এটা দেখো কাজ দুই প্রকার, এক নম্বরে বলের দ্বারা কাজ অথবা এটাকে বলা হবে ধনাত্মক কাজ, আর 2 নম্বর হচ্ছে বলের বিরুদ্ধে কাজ অথবা ঋণাত্মক কাজ। এখানে যেটা যে বলের দ্বারা কাজ কাকে বলা হয়, যে এখানে একটা বস্তু রয়েছে, এটা যদি বল প্রয়োগ করা হয় আর বস্তুটা যদি সরণ ঘটে এদিকে, তাহলে সেটা হবে বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজের সংজ্ঞাটা হলো এরকম, বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ বলের দিকে ঘটে, বল প্রয়োগের দিকে ঘটে, তাহলে সেই কাজকে বলের দ্বারা কাজ বলে। আর বলের বিরুদ্ধে কাজ হলো বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ বলের বিপরীত দিকে ঘটে, তাহলে সেটাকে বলা হবে বলের বিরুদ্ধে কাজ। এখন বলের দ্বারা কাজ
যেমন আমরা একটা ফুটবলকে লাথি মারবো, সে ফুটবলটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা আপনার বলের দ্বারা কাজ। আবার তোমরা দেখবা যে তীর ধনুক অথবা গুলতি, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় ভিন্ন ভিন্ন ভাবে ডাকি, জাস্ট গুলতি আর কি। গুলতি যখন তীর ধনুকটাকেই বলি আর কি, তীর ধনুক এটাকে যখন এই তীরটাকে এখানে যে রশিটা থাকে এটাকে টেনে এদিকে টানা হয়, তাহলে এদিকে বল প্রয়োগ করা হলে এদিকে, যখনই ছেড়ে দেওয়া হয় তখন সেই এই তীরটা এদিকে যায়, তাহলে বল প্রয়োগ করা হলো এদিকে আর তীর চলে গেল ওইদিকে, তাহলে এই যে বল প্রয়োগের বিপরীত দিকে বস্তু সরণ ঘটেছে, যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে বলের বিপরীতে কাজ বা বলের বিরুদ্ধে কাজ, ওইটাকে ঋণাত্মক কাজও বলা হবে। আমরা এখানকার সংজ্ঞাটা এভাবে বলবো যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ বল প্রয়োগের বিপরীত দিকে ঘটে তাহলে তাকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে। আর পূর্বের বইগুলো বা তোমাদের বইয়ে যে আলোচনাটা দেয়া আছে উদাহরণ এভাবে বলা আছে যে আমরা যেন অভিকর্ষ বল সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তো এখন ধরো যে একটা ডাস্টারকে যদি আমরা এই উপর থেকে ছেড়ে দিই, তাহলে এটা ডাস্টারের উপর অভিকর্ষ বল একটা কাজ করবে, ফলে সেটা পৃথিবীর দিকে চলে যাবে। তাহলে বল যেদিকে কাজ করতেছে ডাস্টারটাও সেদিকে চলে যাচ্ছে, এটাকে বলের দ্বারা কাজ বলে। আবার একটা ডাস্টারকে যদি আমরা ভূমি থেকে উঠে টেবিলের উপরে রাখি, এই টেবিল বল কাজ করবে হলো পৃথিবীর কেন্দ্রের দিকে। যেমন ডাস্টারকে অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, কিন্তু তাকে আমরা উঠায় নিয়ে আসতেছি তার বিপরীত দিকে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেটাকে বলের বিরুদ্ধে কাজ বলা হবে। যাই হোক, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, এগুলো বইয়ে দেয়া আছে। কাজের একক জুল, এটা আমরা বুঝলাম। আর একটা বিষয় হলো একটা সমীকরণ দেখো যে W = Fx, এটারও কিন্তু যদি আমরা একক বসে, বলের একক নিউটন আর সরণ বা দূরত্বের একক হলো মিটার, এই কাজের একক আরেকটা একক কিন্তু বলা হবে নিউটন মিটার। আর এখানে আমরা কাজের একক বললাম জুল, এই 1 জুল কাকে বলে এটা একটু লিখে রাখবা। 1 জুল, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কোন বস্তুর উপর বল প্রয়োগের যে পরিমাণ বল প্রয়োগ করলে, মানে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ ঘটে তাহলে তাকে বলা হবে 1 জুল। তাহলে দেখো, কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ 1 মিটার হয় তাহলে যে পরিমাণ কাজ হয় তাকে 1 জুল বলে। এটা লিখে, এরপর দেখো এখান থেকে আরেকটা অংশ বাকি আছে, সেটা হলো কাজের মাত্রা বিশ্লেষণ। মাত্রা আমরা প্রথম অধ্যায় থেকেই করে আসি। এখানেও দেখো যে কাজের মাত্রা বিশ্লেষণ, আমরা কাজটা লব্ধ রাশি, এখান থেকে অনেকগুলো মৌলিক রাশি রয়েছে, সেই মৌলিক রাশিগুলো সূচককে বলা হবে মাত্রা। তাহলে কাজের মাত্রা, আমরা জানি কাজ সমান বল গুণন সরণ। আবার বল সমান আমরা জানি এফ সমান কি জানি, ভর গুণন ত্বরণ, অর্থাৎ ভর গুণন ত্বরণ। এই সরণ আছে সমান ভর মৌলিক রাশি, ত্বরণ লব্ধ রাশি, এই ত্বরণকে ভাঙালে হবে বেগ বাই সময় গুণন সরণ। আবার ভর মৌলিক রাশি, বেগটা হচ্ছে লব্ধ রাশি, তাহলে বেগ সমান আবার লেখা যায় সরণ বাই সময় গুণন সময় গুণন সরণ। এখান থেকে তোমরা অনেকেই ঝামেলার মধ্যে পড়ো, আমি কাজ করে নিবা। ভর উপরের রাশি, এই
এই সরণ উপরে রাশি, তাহলে সরণ স্কয়ার, এই সময় গুণন সময় স্কয়ার। এরপরে আমরা মাত্রা বসাবো। এখানে মাত্রা যদি বসাই তাহলে ঘরের মাত্রা বড় হাতের এম, সরণের মাত্রা এর উপরে স্কয়ার, সময়ের মাত্রা টি এর উপরে স্কয়ার। এখন এটাকে লেখা যাবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। অতএব W সমান এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কাজের মাত্রা। আচ্ছা, এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে আজকে আমরা কাজের যে বিষয়গুলো এগুলো মোটামুটি একটা আলোচনা হলো, ঠিক আছে? কাজ তোমরা বাসায় দেখবা, বইয়ের এই টপিক্সের ভিতরে আমরা যা আলোচনা করেছি তার চেয়ে বেশি কিছু নেই, তার চেয়ে কম আছে। তোমরা ভালো করে এই অংশটা আলোচনা করবা, ভালো করে পড়বা, আগে রিডিং করবা বাসায়, তারপর আমার যেটা শুনলাম, আমার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর সাথে মিলিয়ে রেখে খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। আমরা পরের দিন যখন সৃজনশীল কয়েকটা আলোচনা করব তখন এই কাজের উপরেই আলোচনা হবে, অঙ্ক করাবো দু একটা। পরের দিন আমরা আলোচনা করব শক্তি, কারণ একটু তাড়াহুড়োর প্রয়োজন রয়েছে, কারণ হলো অনলাইনে সপ্তাহে একটা মাত্র ক্লাস, আর এই 20 মিনিট পার হয়ে গেলে অনেকেই তোমরা ক্লাস অনেক সময় দেখতে চাও না, এমনি শেষ হয়ে যায়, যার কারণে ক্লাস দীর্ঘায়িত করা যায় না, যার কারণে একটু দ্রুত লাভ দিতে হয়। আমরা পরের দিন শক্তি নিয়ে আলোচনা করব। শক্তির টপিকসটা অনেক ইম্পর্টেন্ট। আর শক্তি এবং ওখানে আরেকটা রয়েছে ক্ষমতা, যেখানে কর্মদক্ষতা রয়েছে, এই দুইটা অংশ খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা পরের দিন শক্তি নিয়ে আলোচনা করব। আর তোমরা কাজের যে অংশটুকু রয়েছে তোমরা ভালো করে আয়ত্তে রাখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।